আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের ষষ্ঠ অধ্যায় ২ নম্বর পর্ব মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া। দেখো, মৃত্তিকা উৎপত্তির প্রক্রিয়া কিন্তু অত্যন্ত জটিল। ভূত্বকে মৃত্তিকার উৎপত্তিটা কিন্তু দুভাবে হয়ে থাকে। ১ নম্বর পর্যায়ে কি হয়, আবহবিকারের মাধ্যমে অর্থাৎ যান্ত্রিক এবং রাসায়নিক এই দুই প্রক্রিয়াতে আদি শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং দীর্ঘকাল ধরে কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য বিয়োজিত হয়। এইভাবে সৃষ্টি হয় রেগোলিথ। ঠিক আছে, এটা হলো প্রথম পর্যায়ের ঘটনা। দ্বিতীয় পর্যায়ে কি হচ্ছে, দ্বিতীয় পর্যায়ে ভৌত রাসায়নিক জৈব প্রক্রিয়ার মাধ্যমে এই রেগোলিথের সঙ্গে জল, বায়ু, জৈব পদার্থ এবং খনিজ পদার্থ এত কিছু যুক্ত হয়ে কি হচ্ছে, একাধিক স্তরযুক্ত প্রকৃত মৃত্তিকার বা মাটির সৃষ্টি হয়। তাহলে বোঝা গেল যে মাটির উৎপত্তির দুটো পর্যায় কি কি। প্রথম পর্যায়ে এটা হচ্ছে, দ্বিতীয় পর্যায়ে এইগুলো হচ্ছে। এবার দেখো, যে প্রক্রিয়াগুলির মাধ্যমে মাটি সৃষ্টি হয় তাদেরকে বলা হচ্ছে পেডোজেনেসিস বা মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া, যেটা কিনা আজকে আমাদের পড়ার বিষয়। প্রথম প্রক্রিয়াটা কি, প্রাথমিক প্রক্রিয়া। দেখো, পৃথিবীর সমস্ত রকম মৃত্তিকা সৃষ্টিতে কয়েকটি প্রক্রিয়া প্রাথমিকভাবে কিন্তু অংশগ্রহণ করে থাকে একদম অ্যাক্টিভলি। এই প্রক্রিয়াগুলোকে বলা হচ্ছে প্রাথমিক প্রক্রিয়া। বিজ্ঞানী সাইমনসন 1959-এ এই মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়ার কথা উল্লেখ করেছিলেন প্রথম। এবং এই প্রাথমিক প্রক্রিয়া হচ্ছে 4 রকমভাবে হয়। প্রথমটা হলো সংযোজন, তারপরটা অপসারণ, তারপর রূপান্তর এবং লাস্ট ওয়ান ইজ স্থানান্তর। প্রত্যেকটা সম্পর্কে জেনে নিই। দেখো, সংযোজন মানে হচ্ছে অ্যাডিশন। ছবিটার দিকে তাকাবে, অ্যাডিশন কোথায় হচ্ছে, যেখানে গাছপালাগুলো মাটির সাথে মিশছে সেখানে হচ্ছে অ্যাডিশন বা সংযোজন। অপসারণ কখন হচ্ছে, যখন মৃত্তিকা থেকে কিছুটা পার্টিকেলস বা কিছুটা পোর্শন লস হয়ে যাচ্ছে তখন সেটা হচ্ছে অপসারণ। আর কি বলছে, রূপান্তর বা ট্রান্সফরমেশন, যেটা কিনা এইভাবে ঘটছে। আর ট্রান্সলোকেশন বা স্থানান্তর কীভাবে হচ্ছে, উপর থেকে নিচের দিকে হচ্ছে, আবার নিচ থেকে উপরের দিকেও হচ্ছে। সমস্ত ব্যাপারটা বোঝা গেল কীভাবে হয়। এই চলে গেল প্রাথমিক প্রক্রিয়া, যেটা কিনা পৃথিবীর সমস্ত রকম মাটির ক্ষেত্রেই প্রাথমিকভাবে দেখতে পাওয়া যায়। এবার দেখো, সংযোজন প্রক্রিয়াতে কি কি হচ্ছে। প্রথমত মৃত্তিকার উপরের স্তরে বৃষ্টিপাত হচ্ছে। তুষার গলা জল মানে মৃত্তিকা জল রূপে সংযোজিত হচ্ছে। যা কিছু বৃষ্টিপাত হচ্ছে, তুষারপাত হচ্ছে, সমস্ত জল মাটির সাথে মিশে, মানে মৃত্তিকা ওয়াটার মানে হচ্ছে এখানে সয়েল ওয়াটার যেটা থেকে থাকে সেটা সংযোজিত হচ্ছে। 2 নম্বর কি, উদ্ভিদ এবং প্রাণীর ডেড বডি এবং নানা রকম বায়োলজিক্যাল ওয়েস্ট যা কিছু থাকে সেই সমস্ত কিছু জৈব পদার্থের রূপে সংযোজিত হচ্ছে। 3 নম্বর পয়েন্ট দেখো, শিলা রাসায়নিকভাবে মানে এখানে কেমিক্যালিভাবে পুরোপুরি অ্যানালাইসিস হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে এবং খনিজ পদার্থে সংযোজিত হচ্ছে, মানে একদম মিনারেল হয়ে যাচ্ছে ব্যাপারটা, তারপরে সে জয়েন করছে মাটির সাথে। এবার দেখো, অপসারণ মানে কীভাবে মৃত্তিকা থেকে সেইগুলো আবার অপসারিত হয়ে যাচ্ছে। 1, মৃত্তিকার জল বাষ্পীভবনের মাধ্যমে অপসারিত হয়। 2, মৃত্তিকার একদম উপরের স্তরে সবসময় আমরা কি হচ্ছে দেখতে পাচ্ছি, ক্ষয়ভবন হচ্ছে, তার মাধ্যমে অপসারিত হয়। 3, মৃত্তিকার জৈব পদার্থ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো এবং CO2 রূপে বাতাসে মিশে গেল। এইভাবে হচ্ছে লস বা অপসারণ। রূপান্তর মানে কি বলেছিলাম, ট্রান্সফরমেশন, যেটা কিনা পাশাপাশি দেখেছিলাম।
মৃত্তিকার মধ্যে অবস্থিত যে সমস্ত প্রাথমিক খনিজ পদার্থগুলো থাকে, যেমন ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইগুলোর যখন বিয়োজন হয়, মানে যখন এরা ভাঙে, তখন তারা নতুন নতুন গৌণ খনিজে পরিণত হয়। আর মৃত্তিকার জৈব পদার্থ হিউমিফিকেশন, এই যে প্রক্রিয়ার নামটা বললাম এটা একটু পরেই পড়ব। হিউমিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে হিউমাসে পরিণত হয়। 3 নম্বরটা দেখো কি বলছে, জৈব পদার্থ পরবর্তীতে মিনারেলাইজেশন মানে খনিজকরণ, এই প্রক্রিয়াটাও একটু পরে পড়ব। তো এই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রকম খনিজে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে সবটাই হলো রূপান্তরের কাজকর্ম বা ট্রান্সফরমেশন হচ্ছে, সেটারই কথা এখানে বলা হচ্ছে। লাস্ট ওয়ান কি, স্থানান্তর বা ট্রান্সলোকেশন। এই প্রক্রিয়া কি হচ্ছে, মৃত্তিকার যে সমস্ত মিনারেলসগুলো আছে সেইগুলো আর যেগুলো জৈব পদার্থ বায়োটিক এলিমেন্টস যেগুলো আছে তারা কি হচ্ছে, সলিউবল বা দ্রবীভূত হয়ে যাচ্ছে আর ভাসমান অবস্থায় থাকছে, মৃত্তিকার গভীরতম অংশে গিয়ে স্থানান্তরিত হচ্ছে, সঞ্চিত হচ্ছে। 2 নম্বর পয়েন্ট কি, মৃত্তিকা সৃষ্টির যে দুটো মৌলিক প্রক্রিয়া আছে, এলুভিয়েশন এবং ইলুভিয়েশন, এই প্রক্রিয়ার মধ্যে ঢুকছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দুটো শব্দ কি কি পেলাম? পেলাম হলো হিউমিফিকেশন আর পেলাম মিনারেলাইজেশন। এই দুটো রূপান্তরের মধ্যে পড়ে। আর স্থানান্তরের মধ্যে কি পড়ছে? দুটো মৌলিক প্রক্রিয়া, এলুভিয়েশন, ঠিক আছে, ইলুভিয়েশন। ওকে, এবার দেখি কি আছে। মৌলিক প্রক্রিয়া, এতক্ষণ পড়লাম প্রাথমিক প্রক্রিয়া, এবার পড়ছি মৌলিক প্রক্রিয়া। মৌলিক প্রক্রিয়া দেখো কাকে বলছে, যে সমস্ত প্রক্রিয়াতে যে কোনো স্থানের একটা সুস্পষ্ট স্তরযুক্ত প্রকৃতি, মানে লেয়ার বাই লেয়ার, এই ব্যাপারটা ভালোভাবে খেয়াল করা যায়, এমন প্রকৃতির যে মাটি বা মৃত্তিকা সৃষ্টিতে অপরিহার্য যে প্রক্রিয়াটা তাকে বলা হচ্ছে মৌলিক বা বেসিক প্রসেস। দেখো এই যে বেসিক প্রসেসটা রয়েছে সেটার মধ্যে রয়েছে দেখো 4 রকম, যে 4টে নাম আগে বললাম, হিউমিফিকেশন, তারপরটা হচ্ছে খনিজীকরণ বা মিনারেলাইজেশন। আচ্ছা, এই যে যে জেশন মেশনগুলো বলা হচ্ছে সবগুলো ইংলিশ টার্ম, তাই ইংলিশ টার্মগুলো পাশে ব্র্যাকেটে লিখলে ভালো হয়, বইতেই রয়েছে, এক্সট্রা করে এখানে আর দিইনি, আর বাংলাতে লিখলেও যথেষ্ট। তাহলে হিউমিফিকেশন, মিনারেলাইজেশন বা খনিজীকরণ, এলুভিয়েশন, ইলুভিয়েশন। মনে রাখতে হবে কখনোই ইলুভিয়েশনটা প্রথমে দিয়ে দিলাম, হিউমিফিকেশনটা লাস্টে দিয়ে দিলাম, এটা কিন্তু করা যাবে না। সিকোয়েন্সটা যেভাবে সাজানো আছে সেইভাবে সাজাতে হবে, কেননা এটা হচ্ছে কীভাবে লেয়ারিংগুলো হচ্ছে সেটা দেখানোর জন্য এখানে বলা হয়েছে। এবার দেখো হিউমিফিকেশন। হিউমিফিকেশনটা কি, হিউমাস সৃষ্টির যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে হিউমিফিকেশন। কিভাবে ঘটনাটা ঘটে, আমরা সবাই দেখেছি উদ্ভিদ বা প্রাণীর যে মৃতদেহ বা ডেড বডি এবং যা কিছু বায়োলজিক্যাল ওয়েস্ট যা কিছু থাকে বা অন্যান্য বর্জ্য পদার্থ, তারা মৃত্তিকার উপরিস্তরে একটা কাঁচা জৈব পদার্থ হিসাবে থেকে যায়, ঠিক আছে। এবং সেই যে কাঁচা জৈব পদার্থ যেটা রয়েছে সেটা নানা রকম বায়ুজীবী এবং অবায়ুজীবী, ঠিক আছে, এই 2 রকম জীবাণু দ্বারা পচিত হয়, মানে সোজা কথা ওরা পচে যাচ্ছে এবং আস্তে আস্তে পুরোপুরি ভেঙে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়ে একটা কমপ্লেক্স অকেলাসিত আকারবিহীন কালো বা বাদামি রঙের পদার্থ সৃষ্টি করে। এটা কোথায় দেখতে পাওয়া যাবে? নিশ্চয়ই যেখানে অজস্র নোংরা আবর্জনা ফেলা হয় সেখানে দেখতে পাওয়া যাবে। আর দেখা যাবে কোথায়? যেখানে প্রচুর গাছপালা এবং সেখানে মানুষের যাতায়াত খুব একটা থাকছে না, সেইখানে দেখা যাবে মাটিতে এরকম স্তূপের মতো হিউমিফিকেশন প্রক্রিয়াটা যে হচ্ছে সেটা চোখে দেখা যায়। এই পুরো প্রক্রিয়ার পরে যেটা তৈরি হচ্ছে বা যেটা হচ্ছে সেটাই হচ্ছে হিউমাস, আর এই প্রক্রিয়াটার নাম হচ্ছে হিউমিফিকেশন, ঠিক আছে। এটা দেখো কীভাবে হচ্ছে, মানে এখানে কি কি রয়েছে দেখো, একটা হলো অবায়ুজীবী, আরেকটা হলো অম্ল, আরেকটা হচ্ছে মরু অঞ্চলের, আরেকটা হলো আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের হিউমিফিকেশন। প্রত্যেক প্রকার জায়গাতে নানা রকম টাইপের হয়, খুব একটা
ডিটেলস না গেলেও হয়। তবে মনে রাখতে হবে কোথায় কোথায় এই টাইপের ইমপ্লিকেশনগুলো হচ্ছে, একটু জানলেই হয়ে যাবে। এবার দেখি খনিজীকরণ মানে কি বলেছিলাম, মিনারেলাইজেশন। এটা মানেটা কি? দেখো, হিউমিফিকেশনের মাধ্যমে মৃত্তিকায় যে সমস্ত হিউমাসগুলো উৎপাদিত হলো তা বায়ুর যে অক্সিজেন আছে তার দ্বারা জারিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে অক্সিজেন বিক্রিয়া করছে তার সাথে, করে তৈরি কি হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড CO2, আর তৈরি করছে কি জল, আর হিউমাস গঠনকারী বিভিন্ন রকম খনিজ পদার্থ বা মিনারেলস, যেমন লৌহ, ফসফরাস প্রভৃতিতে রূপান্তরিত হয়ে গিয়ে পুনরায় আবার মৃত্তিকায় ফিরে আসছে। আমরা সবাই জানি কয়লা, লোহা সবই মাটির তলায় পাওয়া যেত, ইভেন এখনও তাই। তা সেইগুলো সৃষ্টি হলো কোত্থেকে? এইভাবেই ঘটনাগুলো কালক্রম ধরে হয়ে আসছে। তা এই গোটা প্রসেসটাকে বলা হচ্ছে মিনারেলাইজেশন বা খনিজীকরণ। এবার দেখো, সমস্ত রকম মাটিতে কিন্তু এই প্রক্রিয়া মোটামুটি কাজ করে, আর এটি হিউমিফিকেশনের ঠিক পরবর্তী প্রক্রিয়া। বললাম কোনটার পরে কোনটা সাজাবে সেটা কিন্তু এইভাবে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে, কোনোটা আগে যাবে না, কোনোটা পরে যাবে না। আর কি, উষ্ণ আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে এই প্রক্রিয়া মাটির ও স্তর খনিজ সমৃদ্ধ হয়ে থাকে। এই লাস্ট লাইনটার মানেটা তো এখন বোঝানো যাবে না, কেননা এটা হচ্ছে খনিজীকরণের মধ্যে একটা বৈশিষ্ট্য। এই যে লাস্ট লাইনটা আছে, এটা মানেটা বুঝতে গেলে পরে যে ভিডিওগুলো আস্তে আস্তে আসবে সেটাতে একটু খেয়াল রাখতে হবে যে কেন বলেছে এখানে ও স্তর খনিজ সমৃদ্ধ হয়। ঠিক আছে, এবার দেখি যে হিউমিফিকেশন আর খনিজকরণের যে ডায়াগ্রামটা সেটা কীভাবে আসছে। এই ডায়াগ্রাম দুটো খাতাতে অবশ্যই মনে করে লিখে নেবে, আর যখন হিউমিফিকেশন বা খনিজকরণ এই দুটো লিখবে তখন তার সাথে এই ডায়াগ্রামটা দেবে। এবার দেখো, সেই যে বলেছিলাম আফটার খনিজীকরণের পরের যে টার্মটা ছিল সেটা হচ্ছে এলুভিয়েশন। সেই এলুভিয়েশনটা কি? যে প্রক্রিয়াতে মাটির উপরিস্তর বা এর স্তর থেকে বিভিন্ন রকম খনিজ পদার্থগুলি মাটিতে চুইয়ে চুইয়ে প্রবেশ করা বা বৃষ্টিপাতের জলে দ্রবীভূত অবস্থায় অথবা ভাসমান অবস্থায় নিচের স্তরে স্থানান্তরিত হয়, তাকে বলা হচ্ছে এলুভিয়েশন। এখানে ছক বলছি, মানে একটা ডায়াগ্রাম আছে, সেটা দিইনি, বইতেই রয়েছে। এরকম টাইপের একটা দেখবে ডায়াগ্রাম রয়েছে, তার উপরে এরকম স্তরগুলো রয়েছে। আসলে পরবর্তী স্লাইডগুলোতে বা মানে পরবর্তী ভিডিওতে এগুলো পড়াবো ডিটেলসে, ওই জন্য এখানে অত বেশি যাচ্ছি না। মনে রাখতে হবে উপরে যেখান থেকে জল, বৃষ্টির জলগুলো চুয়ে চুয়ে নিচের স্তরে আসছে সেই জায়গাটা হচ্ছে এই স্তর। এইভাবে মনে রাখো আপাতত। ঠিক আছে, এই স্তরটা হচ্ছে পুরোপুরি খনিজ শূন্য হয়ে যায়, কেননা যত বেশি রান অফ ওয়াটার হয়, মানে ওয়াটারের ফ্লো যত বেশি হবে, যত বেশি বৃষ্টি হবে তত ধুয়ে ধুয়ে নিচের দিকে চলে যাবে, বা যত বেশি জলের পরিমাণটা সেখানে বেশি হবে সেখানে বেশি করে নিচের দিকে শুষে নেওয়ার সিস্টেমটা তৈরি হবে। তাই উপরের যে লেয়ারটা থাকবে সেখানে আর কোনো রকম মিনারেলস থাকছে না। ঠিক আছে, তাই এই জায়গাটা হয় অম্লধর্মী, অ্যাসিডিক। এই স্তরটাকে বলা হচ্ছে অ্যালুভিয়াল বা অ্যালুভিয়েটেড স্তর। এই লাইনটা একটু ভালো করে খেয়াল রেখো। আর এটা দুরকমভাবে হয়ে থাকে, এক যান্ত্রিক, দুই রাসায়নিক। এবার দেখি কি পড়ে থাকবে তাহলে, ইলুভিয়েশন। ইলুভিয়েশনটা কি? যে প্রক্রিয়াতে মৃত্তিকার উপর স্তর, এই স্তরটা বললাম উপর থেকে সমস্ত কিছু নিচে চলে আসছে, তার নিচে এসে নিশ্চয়ই একটা জায়গা মানে কি বলবো থাকবে, সঞ্চিত হবে, সেই যে একটা খনিজ সমৃদ্ধ স্তর হবে তার নাম হয়ে যাবে বিস্তর, এবং তাকে বলা হবে ইলুভিয়াট, মানে ইলুভিয়াল বা ইলুভিয়েটেড স্তর। খুব সোজা জিনিস, খুব একটা কঠিন কিছু না। মনে রাখতে হবে উপরের স্তরটা হচ্ছে এ স্তর আর তার নাম হচ্ছে এলুভিয়েশন, আর তার ঠিক নিচের স্তরটা বি স্তর, যেখানে কিনা খনিজগুলো সব গিয়ে সঞ্চিত হচ্ছে, তার নাম হচ্ছে ইলুভিয়েশন। এলু আর ইলু, এটাও দুভাবে হয়ে থাকে, যান্ত্রিক, রাসায়নিক। এবার চলে আসি, দেখো এই ডায়াগ্রামটা বা পিকচারটা ক্লাস 9-এর। মৃত্তিকা সৃষ্টির বিভিন্ন রকম যে পর্যায়গুলো ছিল সেইগুলো সেখান থেকে দেওয়া হয়েছে। এই আঁকাটা আঁকতে পারলে তো খুবই ভালো হয়, কেননা 12-এর বইতে জানি না আছে কিনা। তো এইটা এইভাবে একটু দেখিয়ে দিতে হবে যে এটার পরে এটা হচ্ছে, এটার পরে এইটা হচ্ছে।
খেয়াল করে দেখো কীভাবে হচ্ছে ঘটনাগুলো। এই যে রেগোলিথের কথা বলেছিলাম, উপরের স্তর, তারপরে দেখো এ স্তর, ঠিক আছে। আর এ স্তর থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে বি স্তর। বি স্তরটা কী ছিল? ইলু। এ স্তরটা কী ছিল? এলুভিয়েশন, ঠিক আছে। গোলালে কিন্তু হবে না। এবার দেখি বিশেষ কি কি প্রসেস আছে মৃত্তিকা সৃষ্টির জন্য। অনেকগুলো আছে। তার মধ্যে দেখো কি বলতে চাইছে, যে জলবায়ু এবং উদ্ভিদ প্রভৃতির তারতম্যের কারণে বিশেষ বিশেষ কিছু কিছু অঞ্চলে ভিন্ন ভিন্ন মৃত্তিকা সৃষ্টি হয়। আমরা সবাই জানি গোটা পৃথিবীর কোনো জায়গাতেই দেখা যাবে না যে যেখানেই পা রাখবো সেখানেই একই রকম আমার জন্মভূমির মতো মাটি হবে। অবশ্যই সেখানকার যা জলবায়ু হবে, সেখানে যা উদ্ভিদ তৈরি হবে, সেই অনুযায়ী পুরোপুরি মাটির কালার, রং, স্ট্রাকচার, টেক্সচার সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে যে ব্যাপারগুলোর জন্য নানা রকম প্রসেসে যে মাটি তৈরি হচ্ছে, সেই সমস্ত প্রক্রিয়াগুলো আমরা পড়ব। তার মধ্যে দেখো কি কি উল্লেখযোগ্য আছে। ল্যাটেরাইজেশন, পর্জলাইজেশন, গ্লেইজেশন, ক্যালসিফিকেশন, স্যালিনাইজেশন, অ্যালকালাইজেশন অ্যান্ড ফেরালাইটিজেশন, ঠিক আছে। লাস্ট ওয়ান খুব একটা ইম্পর্টেন্ট না, তাও ফেরালাইটিজেশনটা মনে রাখতে হবে। আচ্ছা, প্রথমটা কি? ল্যাটেরাইজেশন। দেখো যে প্রক্রিয়াতে উষ্ণ, আর্দ্র শব্দগুলো মাথায় রাখতে হবে। খুব হট রিজিয়ন হতে হবে আর ভেজা ব্যাপারও থাকতে হবে। তার মানে ক্রান্তীয় আর উপক্রান্তীয় যে অঞ্চলগুলো আছে, নিরক্ষরেখা থেকে ঠিক দুপাশের যে অঞ্চলগুলো, সেখানকার যে ক্লাইমেটিক রিজিয়নগুলো, সেখানে ভালো এই সয়েলটা হয়। কেননা মৃত্তিকার উপরিস্তর থেকে একদম টাটা বাই বাই হয়ে যাচ্ছে কারা? ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, এগুলো সবাই টাটা বাই বাই হয়ে যায়, এত বেশি পরিমাণে বৃষ্টিপাত হয়। তাহলে পড়ে থাকবে কারা? যারা ভারী জিনিস, লোহা, অ্যালুমিনিয়াম, এরা ভারী। তাই এরা দেখো কি নামে থাকছে, আমি আগের দিনই বলেছিলাম ভিডিওটাতে, সেসকুই অক্সাইড বলেছিলাম তো। এই অক্সাইড রূপে থেকে গিয়ে লাল রঙের অম্লধর্মী মৃত্তিকার সৃষ্টি করছে, মানে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি করছে। যে এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? ল্যাটেরাইজেশন হলো। তাহলে এই লোহা, অ্যালুমিনিয়াম প্রভৃতি ল্যাটেরাইট মৃত্তিকার উপরের দিকে একটা কঠিন আবরণ গঠন করে, তাকে বলা হচ্ছে ডিউরিকাস্ট। এই এমসিকিউটাও কিন্তু আসে যে ডিউরিকাস্ট কাকে বলে, বা ডিউরিকাস্ট কোন জাতীয় মাটিতে দেখতে পাওয়া যায়। তাহলে কি বলতে হবে তখন? ল্যাটেরাইট মৃত্তিকায় দেখতে পাওয়া যায় ডিউরিকাস্ট হলো। কেননা উপর থেকে সব কিছু যখন টাটা বাই বাই হয়ে যাচ্ছে, তখন শুধুমাত্র লোহা, অ্যালুমিনিয়াম পড়ে থাকছে, আর তারা থাকলে মাটির উপরের স্তরটা বেশ ভালো রকমই ভারী হয় আর কঠিন হয়, ঠিক আছে। এবার দেখি পর্জলাইজেশন। এটা আবার পুরো উল্টো একটা জায়গায় হয়। সেটা কি? একদম ঠান্ডা হবে আর আর্দ্র হবে। আগেরটা কি ছিল? উষ্ণ, আর্দ্র। এটা কি? শীতল, আর্দ্র, নাতিশীতোষ্ণ। এই জলবায়ুতে কিন্তু সরলবর্গীয় অরণ্য দেখতে পাওয়া যাচ্ছে, এবং সেখানকার মাটি কিরকম হবে? ধূসর ছাই রঙের অম্লধর্মী পর্জল মৃত্তিকা। এখানে আর ল্যাটেরাইট হচ্ছে না, বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা পরিবেশ, উষ্ণ নয়। তাই দেখো কোথায় দেখা যাচ্ছে? সরলবর্গীয় অরণ্যের অঞ্চলে। আর এখানে একটা শর্ট কোশ্চেন আছে, সেটা কি বলছে? যে এই অরণ্য অঞ্চলে শীতল পরিবেশে মৃত্তিকার উপরিস্তরে কাঁচা জৈব পদার্থ সমৃদ্ধ আস্তরণ তৈরি হয়, যাকে বলা হচ্ছে ডাফ হলো। আর কি? হার্ড প্যান বলে একটা কথা আছে, এখানে একটা রেফ হবে। হার্ড প্যান কাকে বলছে? মৃত্তিকার উপরিস্তরে লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড বা সেসকুই অক্সাইড যখন সঞ্চিত হয়ে যায় এবং অদ্রবণীয় মানে মিশবে না এমন একটা শক্ত পদার্থের স্তর গঠন করে, তাকে বলা হচ্ছে হার্ড প্যান। তাহলে আগেরটাতে বললাম ডোরিকাস কি, এটাতে বললাম ডাফ কি, তারপরে দেখো লাস্টেরটা বললাম হার্ড প্যানটা কি। এবার তাহলে দেখি আরও কি কি আছে প্রসেসনগুলো। দেখো গ্লেইজেশন। গ্লেইজেশনটা কি? পৃথিবীর জলাভূমি আছে প্রচুর, এবং সে সমস্ত অঞ্চলে অক্সিজেনের যোগানটা খুবই কম থাকে। তার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত জীবাণু থাকে, তারা এই সমস্ত বায়োলজিক্যাল ওয়েস্ট বা পদার্থগুলোকে জারিত করতে পারে না, এবং বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকায় জৈব অম্লের পরিমাণটাকে বাড়িয়ে তোলে। জারিত সমস্ত আংশিক জৈব পদার্থগুলো সঞ্চিত হয়ে হয়ে একটা নীলচে সবজে ধূসর রঙের গ্লেই, এটা কাদা কাদা টাইপের মৃত্তিকা সৃষ্টি করে, ঠিক
ঠিক আছে, চ্যাটচ্যাটে টাইপের হয় ব্যাপারটা একটু। তো এই গ্লেজিয়েশন প্রক্রিয়ায় মৃত্তিকাটার যে সৃষ্টি হয় তাকে বলা হয় হাইড্রোমরফিক মৃত্তিকা। ঠিক আছে, তাহলে গ্লেজিয়েশনটা বোঝা গেল। 4 নম্বর পয়েন্ট, ক্যালসিফিকেশন, মানে মনে হচ্ছে ক্যালসিয়াম আছে। হ্যাঁ, এই প্রক্রিয়াতে মৃত্তিকার পরিলেখের কোনো একটা স্তরে ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় ঘটে। ক্যালসিয়াম কার্বনেটের জন্য মনে আছে কি, এক ধরনের প্রাণী আছে যাদের গায়ে খোলক থাকে, যারা কারা, শামুক ঝিনুক। তার মানে তারা সেখানে খুব বেশি পরিমাণে হয়তো জন্মায়, তার জন্য ঘটনাটা ঘটে। দেখি কী কী হচ্ছে। বলছে নাতিশীতোষ্ণ তৃণভূমি এবং মরুপ্রায় অঞ্চল যেখানে বৃষ্টি খুব কম হচ্ছে সেইখানে এই সমস্ত বিষয়গুলো কার্যকারী। ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ মৃত্তিকা পেডোকাল মৃত্তিকা নামে পরিচিত। আগের দিন বলছিলাম পেডোকাল মৃত্তিকা কি। আর এই প্রক্রিয়াতে কি হচ্ছে, চারনোজেম, চেস্টনাট প্রভৃতি মৃত্তিকা সৃষ্টি হয়। এখানে বানানটা একটু ভুল আছে, বানানটা হবে চারনোজেম। চারনোজেম হয়ে গেছে। এবার দেখি পরেরটা কি বলছে, স্যালিনাইজেশন, যে প্রক্রিয়াতে মৃত্তিকা পরিলকের মাধ্যমে মানে মধ্যে সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এই সমস্তের যে লবণ, ক্লোরাইড বা সালফেট তারা সঞ্চিত হয়ে হয়ে স্যালিনাইজেশন তৈরি করছে। তাহলে কারা কারা তৈরি হলো এখানে, কারা কারা থাকছে, সোডিয়াম থাকছে, ক্যালসিয়াম থাকছে, পটাশিয়াম থাকছে আর ম্যাগনেসিয়াম। সবাই আম 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 নয় কিন্তু, প্রত্যেক প্রকার লবণ, ক্লোরাইড বা সালফেট এরা এইভাবে সঞ্চিত হয়ে হয়ে স্যালিনেশন ঘটাচ্ছে। আর এটা দেখতে কোথায় পাওয়া যাবে, লবণ মানেই মরুপ্রায় অঞ্চল দেখা যাবে, যেখানে একদম মরু উষ্ণ অঞ্চল। এবং এই প্রক্রিয়ায় যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে কি বলা হচ্ছে, সোলান চাপ। দেখো প্রত্যেকটা মানে স্লাইডের মধ্যেই দেখতে পাচ্ছি একটা করে কিন্তু এমসিকিউ থাকছেই। এবার দেখো এই মৃত্তিকার ক্ষেত্রে গভীর থেকে কৌশিক প্রক্রিয়া লবণ উঠে উঠে উপরে এসে সঞ্চিত হয়। কৌশিক প্রক্রিয়াও আমি আগের দিন দেখিয়েছিলাম যে মৃত্তিকার নিচ থেকে এইভাবে উঠে আসে জল উঠে আসে, লবণ উঠে এসে উপরের স্তরে সঞ্চিত হয়। ঠিক আছে, এটা হলো কৌশিক প্রক্রিয়া। হয়ে গেল স্যালিনাইজেশন। এবার কি আছে, অ্যালকালাইজেশন। দেখি এরা কারা। বলছে দেখো যে সমস্ত মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়ার ক্ষেত্রে শুষ্ক একদম ড্রাই রিজিয়ন হতে হবে, মাটির যে কাদা কণাগুলো আছে সেইগুলোর যৌগতে থাকে কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ইত্যাদি আয়নের তুলনাতে যখন সোডিয়ামটাই বেশি থাকবে। ওকে, আগেরটা ক্ষেত্রে দেখছিলাম সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সবাই থাকছে, আর এখানে বলছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ছাড়া যে সোডিয়াম আয়ন আছে সে বেশি থাকছে, বাকিগুলো কম থাকছে, তখন হচ্ছে অ্যালকালাইজেশন। আর দেখো এই ক্ষেত্রেও বলছে যে পেডোকাল শ্রেণীর যে কালো রঙের সোলোনেজ মৃত্তিকার সৃষ্টি করছে, আর এটা তীব্র ক্ষারধর্মী, খুব ক্ষারকীয় হয়। এবার দেখি কি আছে, লাস্ট ওয়ান, ফেরালাইটিজেশন। এটা হয় কোথায়, একদম উষ্ণ আর্দ্র, সেই প্রথম পয়েন্টার মতোই, ল্যাটেরাইটের মতো উষ্ণ আর্দ্র, প্রচুর বৃষ্টি, প্রচুর তাপমাত্রা এইসবের ক্ষেত্রে মৃত্তিকা যেগুলো সৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ প্রক্রিয়াতে মূল যে শিলাটা সেখান থেকে কেলিওনাইট আর সেস্কুই অক্সাইড সমৃদ্ধ মৃত্তিকার সৃষ্টি হয়। তার মানে ল্যাটেরাইজেশন যেখানে হচ্ছে সেখানে কিন্তু এটা হতে পারে যদি কিনা দেখা যায় যে কেলিওনাইট আর সেস্কুই অক্সাইডটা সমৃদ্ধ মৃত্তিকাটা সৃষ্টি হচ্ছে, তবে সেখানে হবে মানে বলা হবে সেই মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াকে ফেরালাইটিজেশন। ওকে, আর এই ক্ষেত্রে দেখা যায় যে মাটিটা খুব অ্যাসিডিক হয়ে পড়ে, প্রথমটা তো তাই, শেষেরটাতেও তাই। এই জন্যই বললাম যে এইটার প্রসেসটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এতক্ষণ ধরে যে 6খানা পয়েন্ট পড়ালাম সেইগুলো বেশি এইখান থেকেও আসতে পারে তাই পড়ানো হলো। তাহলে শেষ হলো। দেখো কত রকম মৃত্তিকা, সবগুলো টুকরো টুকরো করে দেওয়া আছে। ওকে, লেটস মুভ অন।